আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তুই কিভাবে বুঝলি? মোহ বিরক্তি নিয়ে বলে, 2 দিন পর ঈদ, প্রত্যেক বাসার বাবাদের এখন কোরবানির হাট থেকে গরু নিয়ে আসাটাই একটা সারপ্রাইজ তুল্য ব্যাপার। বেসিক কমন সেন্স এটা। এখন যা, রুম থেকে ঘুমোতে দে। মায়া যায় না, বরং মোহকে আলতো ভঙ্গিতেই টেনে দাঁড় করিয়ে দিয়ে বলে, চল না প্লিজ, বাবা কিছুক্ষণের জন্য গরুকে নিয়ে এসেছে, দূর থেকে শুধু দেখে চলে আসবি, কাছে যেতে হবে না। একবার নিয়ে গেলে কিন্তু আমরা পরে আর দেখার সুযোগ পাবো না। মায়ের জোড়াজুড়িতে অবশেষে বাধ্য হয়ে মোহ মাথায় স্কার্ফ পেঁচিয়ে নিচে নামে। দরজার কাছে যেতেই দেখতে পাই শায়লা আন্টিও দাঁড়ানো। শায়লা মোহকে দেখিয়ে বলে, দেখুন আম্মু, ওই যে গরু, সুন্দর না? তোমার বাবা এবার তোমার পছন্দের রঙের গরু কিনেছে। তুমি না সবসময় বলো লাল গরু বেশি সুন্দর হয়? মোহ দেখে দৃশ্যটা, সুন্দর করে সাজানো লাল গরুর পাশে দাঁড়ানো নিজের বাবাকে দেখে হাট ঘুরে ঘেমে নিয়ে একাকার হয়ে যাওয়া শিহান আর ঘাম আর জীবাণুযুক্ত শরীরে মেয়ের কাছে যায় না, দূর থেকে জিজ্ঞেস করে, সুন্দর হয়েছে? মোহ আপ্লুত হলো কি না বোঝা গেল না, সে কেবল হ্যাঁ সূচক ভঙ্গিতে মাথা নাড়ে, অর্থাৎ সুন্দর হয়েছে। কাইসার পরিবারের 3 পুরুষকে আজ একটে খাবার টেবিলে দেখা যাচ্ছে। প্রত্যেকের গায়ে জড়ানো পরিপাটির নতুন পাঞ্জাবি, দেখে মনে হচ্ছে ভিন্ন 3 বয়সের ব্যাচেলর 3 জন। ঈদের সকালটাই পায়েস দিয়ে মিষ্টিমুখ করে নিতে ব্যস্ত প্রত্যেকে। সবেমাত্র ঈদের নামাজ শেষ করে ফিরেছেন তারা। চটজলদি নাস্তা সেরে পাঞ্জাবি বদলে তাদের নিচে যেতে হবে পশু কোরবানির কাজটুকু সম্পন্ন করতে। মননের খাওয়া শেষ হলো সবার আগে। 5 চামচে এসে সবটুকু পায়েস খেয়ে নিয়ে দ্রুত উঠে নিজ রুমে চলে যায়। আলী আকবর সাহেব নাতির প্রস্থানের পানে তাকিয়ে হতাশার নিঃশ্বাস ফেলে বলে, হতচ্ছাড়াটা বউয়ের কদর বুঝলো না। ঈদের মতো পবিত্র একটা দিনে কিনা ঘরে কোনো বউ নেই যে গোস্ত ভাগ করে পাঠাইতেই চুলায় রান্না বসাবে। আজকেও ওই টুনির মায়ের হাতের রান্না খেতে হবে আমার। আরিফ কাইসার আর চোখে নিজের পিতাকে দেখে নিয়ে বোকার ন্যায় বলে ওঠে, কিন্তু আব্বা, টুনির মার হাতের রান্না তো খারাপ না, বেশ ভালোই তো রান্না করে। আলী আকবর সাহেব খেকিয়ে উঠে ছেলের উদ্দেশ্যে, আম্মু, টুনির মা আর ঘরের বউ কি এক হলো? টুনির মা যে রান্না করে দিয়ে যায় সেটা টাকার বিনিময়ে, দায়বদ্ধতা থাকে, কিন্তু ঘরের বউ থাকলে সেই রান্নায় দায়বদ্ধতার স্বাদ থাকতো না, বরং সংসারের প্রতি পরম স্নেহ, মায়া, মমতা নিয়ে রান্নার স্বাদ পাওয়া যেত। আরিফ কাইসার এবার কিছুটা মিয়ে যায়, তবুও বলেন, আব্বা, মননের বয়স তো এখনো কম, ওকে আপাতত বিয়ের প্রেশার দেওয়াটা কি ঠিক হচ্ছে? হসপিটালের প্রেশারেই ছেলেটা দম ফেলার সুযোগ পায় না। ও যেহেতু এখন চাচ্ছে না, সেহেতু আমরা অপেক্ষা করি, সঠিক সময় এলে অবশ্যই বিয়ে হবে। আলী আকবর সাহেব আর কথা বাড়ান না। নিজের ছেলে এবং নাতিকে ঘরের সংসারের জন্য একটা বইয়ের তাৎপর্য বোঝাতে বোঝাতে তিনি ক্লান্ত। আজ প্রায় 1 দশকের অধিক সময় ধরে এই সংসারের হাল ধরার জন্য বাড়িতে কোনো নারী নেই, অথচ একটা সংসার এবং পরিবারকে বেঁধে রাখার কলাকাঠি থাকে ঘরের বউয়ের হাতে। আলী আকবর সাহেব এবার ক্লান্ত গলায় বলে ওঠে, যা ভালো মনে হয় করো তোমরা, কিন্তু মনে রেখো সময় কারোর জন্য বসে থাকে না। দেখা গেল এই ব্যস্ততার অজুহাত দিতে দিতে এক সময় গিয়ে তোমার ছেলের জন্য বিয়ের জন্য আর ভালো পাত্রী খুঁজে পাওয়া যাবে না। ধূসর রঙের টি শার্ট এবং কালো রঙের ট্রাউজার পরিহিত মাননকে বেশ ক্লান্ত দেখাচ্ছে। নিজ রুমে প্রবেশ করেই দরজা চাপিয়ে এসি অন করে দেয় সে। আর 10টা সাধারণ বাঙালি ছেলের ন্যায় সকলের সাথে মিলে এতক্ষণ কষায়ের কাজ করেছে সে। যদিও গোস্ত কাটাকাটির কাজটা ফ্ল্যাটের পার্কিং এরিয়াতেই সম্পাদিত হয়েছে, তবে সরাসরি রোদের নিচে না থাকলেও ভ্যাপসা গরমের উত্তাপে ঘেমে নিয়ে তার বিশ্রী অবস্থা হয়ে গিয়েছে। মনন বিছানায় বসে চোখ থেকে চশমা খুলে সেটার গ্লাস পরিষ্কার করতে করতে জিরিয়ে নিচ্ছিল। গায়ের ঘামটা শুকিয়ে গেলেই সে আরেক দফা গোসলের জন্য যাবে। আচমকাই মননের কিছু একটা মনে পড়ল। মনে পড়তে সে চমকালো। মেয়েটা মোহ। মননের কি উচিত হবে মোহকে কল করে এদের শুভেচ্ছা জানানো? এটা সত্য যে মনন গুড ম্যানার্স মেনে চলা পুরুষ মানুষ, তবে ওই মেয়ের সাথে এই গুড ম্যানার্স পালন করার আদৌ কোনো প্রয়োজন আছে কিনা সেটা নিয়ে মনন দ্বিধাগ্রস্ত। সে চাইলেই পারে মোহকে ঈদ মোবারক জানানোর ব্যাপারটা সম্পূর্ণ উপেক্ষা করতে, কিন্তু মোহ যদি ওদিকে অপেক্ষা করে বসে থাকে, ঈদের দিন একটা মানুষের অপেক্ষা দীর্ঘ করা অনুচিত বলে মনে হয় মননের।
তাই সে নিজের ফোনটা হাতে নিয়ে কন্ট্যাক্ট লিস্টে যায়। মোহর ওদিন লিখে দিয়ে যাওয়া নাম্বারটা মনন অজানা কারণে নিজের ফোনে সেভ করে রেখেছে। ইংরেজিতে MOHO লেখা নাম্বারটাতে মনন কল করে কিছুটা অস্বস্তি নিয়ে। বেশ কিছুক্ষণ রিং হওয়ার পর কলটা রিসিভ হয়। ঘুম জড়ানো একটা মেয়ে স্বর বলে ওঠে, ঈদ মোবারক ডক্টর। মনন চমকায়। মোহর কাছে তো তার নাম্বার নেই, তাহলে ওই মেয়ে কিভাবে বুঝতো যে মনন কল করেছে? মনন কিছু জানতে চাইবে, তার পূর্বে মোহ বলে ওঠে, আমার ব্যক্তিগত নাম্বার খালি 13 জন মানুষের কাছে আছে। ওই 13 জন বাদে আর কখনো কোথাও নিজের নাম্বার শেয়ার করা হয়নি। তাই আননোন নাম্বারটা যে আপনার, এটা বুঝতে রকেট সায়েন্সের প্রয়োজন পড়েনি। মনন আর এই ব্যাপারে কথা বাড়ায় না, বরং যে উদ্দেশ্যে কল দিয়েছিল ছোট্ট করে সেটা জানায়। ঈদ মোবারক, আপনি ঘুমান তবে। আল্লাহ হাফিজ। আরে আমি তো করার মতো কিছু পাচ্ছিলাম না, রুমে মরার মতো পড়েছিলাম। এখন তো আপনি আছেন, বলেন তারপর কি করলেন সকাল থেকে? মনন আরেকবার দ্বিধায় পড়ে যায়। সকাল থেকে সে কি করেছে সেসব জানানোর মতো সম্পর্ক তো তাদের মাঝে নেই। তাদের মাঝে অবশ্য কিছুই নেই। তাহলে কিসের ভিত্তিতে মেয়ে এত প্রশ্ন করছে? মনন উত্তর খুঁজে পায় না। নিজের মনের উত্তর খুঁজে পেতে অপারগ হয় সে। মোহর প্রশ্নেরই উত্তর দেয় ধীর ভঙ্গিতে। ঘুম থেকে উঠলাম, নামাজে গেলাম, বাড়ি ফিরে নাস্তা খেলাম, এতক্ষণ নিচে কুরবানির কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, মাত্র রুমে ফিরলাম, এই আর কি। মোহ আগ্রহী গলায় বলে, ওয়াও, আপনিও কত কিছু করলেন সারাদিন। আমি জানেন কি করেছি? ঘুম থেকে উঠেছি, মশলা কম দিয়ে পাকানো ডিমের ঝুরা ভাজি দিয়ে রুটি খেয়েছি, আর তারপর সোজা রুমে এসে দরজা লাগিয়ে শুয়ে আছি। নিচে আন্টি চুলায় মাংস বসিয়েছে। দরজা লাগিয়ে রাখা সত্ত্বেও মাংসের গন্ধে চারিদিক মৌ মৌ করছে। আমি এতক্ষণ শুয়ে শুয়ে ভাবছিলাম কোনটা বেটার অপশন, পছন্দের খাবার না খেয়ে বেঁচে থাকা নাকি তৃপ্তি নিয়ে পছন্দের খাবার খেয়ে মরে যাওয়া। কারণ দিন শেষে তো সবারই মরতে হয়। মনন আতকে উঠে ব্যস্ত গলায় বলে, ভুলেও না, মোহ লুকিয়ে ওসব খাবেন না, ভুলেও ক্ষতি হবে আপনার। প্লিজ রিমেম্বার, রেড মিট আপনার জন্য বিষ। মোহ মুখ ভেঙচি কেটে বলে, বিষ যদি মজার হয় সেটা কি আমার দোষ? মূলা, পটল, কাকরোল এসব যদি বিষ হতো তাহলে আমার কোনো অসুবিধাই ছিল না। খুশি খুশি আমি ওইসব সবজিকে তালাক দিয়ে দিতাম। কিন্তু গরুর গোস্তকে কেন হানিকারক হতে হবে? এসব নিষ্ঠুর নিয়ম কে আবিষ্কার করেছে? যেই আবিষ্কার করুক না কেন সেটা জরুরি নয়। জরুরি হচ্ছে আপনার ডায়েটিশনের কথা মেনে চলা। ডু ইউ গেট দ্যাট? মোহ মুখ লটকে বলে, আপনি আমাকে যা কিছু বলছেন এগুলো কি ফ্রিতে বিলানো জ্ঞান, নাকি এর জন্য ফি রাখবেন আলাদা করে? ফি লাগলে আব্বুর সাথে যোগাযোগ করুন। আমি গরিব, টাকা পয়সা নেই, আর থাকলেও সেটা আপনার এমন অসহ্যকর জ্ঞানের পেছনে খরচ করতে রাজি না। মনন লজ্জায় পড়ে যায়, মাথা নেড়ে বলে ওঠে, আমি জাস্ট এইভাবেই বলছিলাম, আপনার কথা ভেবে। ফি এর প্রয়োজন নেই। মোহ কথার প্রসঙ্গ বদলে বলে, জানেন আপনার ওই টোটোস্কোপ আছে না, ওটা আমি সামলে রেখেছি। কাউকে এখনো দেখাইনি, হাজারটা প্রশ্ন করবে। তবে লুকিয়ে লুকিয়ে ওই টোটোস্কোপ নিয়ে গিয়ে দাদুর হার্টবিট চেক করি। এত ইন্টারেস্টিং লাগে ব্যাপারটা। আপনি কি টোটোস্কোপ দিয়ে সবার হার্টবিট শুনতেই ডক্টর হয়েছেন? আমিও কি চাইলে হতে পারবো? আমি সব সাবজেক্টে খারাপ হলেও ইংরেজি আর ICT ভালো পারি। ওই দুটো এনাফ হবে না? মনন কিছু বলতে নিবে, ঠিক সেই মুহূর্তে তার রুমের দরজা ঠেলে প্রবেশ করে আলী আকবর কায়সার। নাতিকে দেখে নাক মুখ কুচকে তিনি বলে ওঠেন, রুমে এসে গোসল না করে বসে আছো কেন? গা থেকে গোবরের গন্ধ আসছে তোমার। ওয়াক, আমার পেট গুলিয়ে বমি পাচ্ছে। দেখতেও তো এলাকার গরু চোরের মতো লাগছে। তাড়াতাড়ি যাও, গোসল করে আসো। টুনির মায়ের রান্না প্রায় শেষ, একসঙ্গে খেতে বসবো। কথাটুকু বলেই আলী আকবর সাহেব ঠিক যেভাবে এসেছিল সেভাবেই হনহনিয়ে চলে যায়। মনন থমথমে মুখ নিয়ে বসে আছে। দাদুর এরকম বিব্রতকর কথাবার্তা শুনে সে অভ্যস্ত, কিন্তু দাদু কি একবারও খেয়াল করলো না যে মনন কানে ফোন চেপে রেখেছে? মোহ, ওই মেয়ে কি দাদুর বলা কথাগুলো শুনে নিল? মনন আমতা আমতা করে কিছু বলতে নেবে, তার পূর্বে ফোনের অপর পাশ হতে মোহ মুখ বিকৃত করে বলে, ছি, গোবর! আপনি গোসল না করে গোবরের গন্ধ গায়ে মেখে ঘুরছেন, এই হলো আপনার রিয়েলিটি। ডক্টররা এত খাচ্চর হয়? মননের আর কিছু বলার থাকে না। পবিত্র ঈদের দুপুরে তার পবিত্র ইজ্জতের গায়ে চুলকালি মেখে দিয়ে গিয়েছে তার দাদু।
আর এই নাক ছিটকানো মেয়েটা এখন ঢাকে ঢোলে বাড়ি দিয়ে সেই চুনকালের খবর পারলে নিউজ চ্যানেলে টেলিকাস্ট করবে। মনন কলটা কাটার আগে কেবল দাঁতে দাঁত চেপে বলে, নাম্বার সেভ করার হলে ঠিকঠাক নাম লিখে সেভ করবেন, MONON, ওকে? মদন কিংবা মনন লিখবেন না। আর যদি এনের জায়গায় ডি কিংবা আর বসানোর ইচ্ছা থাকে তাহলে নাম্বার সেভ করার প্রয়োজন নেই আপনার। কথাটুকু শেষ হতেই ফোনটা কেটে গেল। মোহ বালিশ থেকে মাথা তুলে বুড়ো কুচকে কিছুক্ষণ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলো। আজব তো, লোকটা রেগে গেল কেন? মোহ চুপচাপ নাম্বারটা সেভ করে ফোনটা ফেলে রাখে। মনন লিখেনি, সে মদনই লিখেছে। এই নামটাই ওই লোকের জন্য উপযুক্ত। মদনা কোথাকার। গোসল সেরে দুপুরে খাবার খেতে বসতে বসতে মননের প্রায় 3:30 বেজে গেল। খাবার টেবিলে আলী আকবর কায়সার এবং আরিফ কায়সারও উপস্থিত আছেন। ওনারা ইতিমধ্যে খাওয়া শুরু করে দিয়েছেন। খাওয়ার মাঝে মাঝে টুকটাক বিভিন্ন ব্যাপারে আলাপ সারছেন। মনন প্লেট নিয়ে টেবিলে বসতেই দেখলো ঈদের দিনের দুপুরের খাবারের হিসেবে টুনির মা বেশ কিছু আইটেমই রেঁধে রেখে গিয়েছেন, যেমন পোলাও, গরুর গোস্ত, গরুর কলিজা ভুনা, সালাদ, চিংড়ি মাছ ভুনা। মনন নিজের প্লেটে পোলাও এবং সালাদ তুলে নিয়ে যেই না গরুর গোস্ত নিতে নেবে, ঠিক সেই মুহূর্তে তার মনে পড়ে যায় মোহর কথা। না চাইতেও তার মন ভেবে বসে ওই মেয়েটার বাসায়ও এসব কিছু রান্না হয়েছে আজ। খাবারগুলো মোহর পছন্দের, কিন্তু খেতে পারছে না, আর না কখনো খেতে পারবে। যতই বুঝতেক না কেন মনন, ওই মেয়ে নিশ্চয়ই মন খারাপ করে বসে আছে। এই সামান্য বিষয়টা মননেরও আচমকা মন খারাপ করে তোলে। হুট করেই তার মাংস দিয়ে পোলাও খাওয়ার ইচ্ছেটা মরে গেল। সে চুপচাপ শুধু চিংড়ি তুলে নেয় নিজের প্লেটে, সেটা দিয়ে মেখে পুরোটা পোলাও খেয়ে নেয়। আরিফ কায়সার ব্যাপারটা লক্ষ্য করতে ছেলেকে প্রশ্ন করে, মাংস নিচ্ছ না কেন? মনন প্লেট হাতে উঠে যেতে যেতে জবাব দেয়, ইচ্ছে করছে না খেতে। আলী আকবর কায়সার এবং আরিফ কায়সার দুজনেই চমকায়। কুরবানির রান্না করা গোস্ত তো মনন খুব তৃপ্তি নিয়ে খায়, আজ হঠাৎ কি হলো? ঈদের পরদিন হওয়া সত্ত্বেও হসপিটালে পেশেন্টের সংখ্যা সামান্যতম কমেনি। অসুখ বিসুখ তো আর কোনো বিশেষ দিন মেনে চলে না, তাই তো ঈদের এই সময়টাতেও ডাক্তার এবং রোগীরা চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখতে ব্যস্ত। পেডিয়াট্রিক ডিপার্টমেন্টের সবথেকে সিনিয়র হেমাটোলজি অনকোলজিস্ট হলেন প্রফেসর মোহাম্মদ হায়াত। আজকে ওনার ছুটিতে থাকার কথা থাকলেও আচমকা এমার্জেন্সি একটা কেসের কারণে ওনার হসপিটালে আসতে হয়েছে। বয়স্ক হলেও ভদ্রলোকের হাঁটার গতি খুবই দ্রুত। ওনার পায়ের গতির সঙ্গে তাল মিলিয়ে পাশে হাঁটছেন আরও 3 জন ডক্টর। এদের মধ্যে সবথেকে জুনিয়র হলো ডক্টর ওয়াসিফ কায়সার মনন। হাতে থাকা একজন পেশেন্টের রিপোর্ট হতে তার কেস নিয়ে সার্বিক তথ্য জানাতে জানাতে সিনিয়রদের সঙ্গে তাল মিলিয়ে হাঁটছিল মনন। বোন অ্যান্ড সফট টিস্যু ডিপার্টমেন্টের ওপিডি এরিয়া ক্রস করার সময় আচানকই তার চোখ পড়ে একটা বেঞ্চির দিকে। বেখেয়াল বশত চোখ ফিরিয়ে নিলেও সঙ্গে সঙ্গে সে আবার ঘুরে তাকায়, দেখে মোহকে। সঙ্গে বসে আছে একজন ভদ্রলোক। বয়স থেকে অনুমান করা যাচ্ছে লোকটা সম্ভবত মোহর সম্পর্কে বাবা হন। মোহকে দেখার সময়টা দীর্ঘস্থায়ী হয় না। সিনিয়রের ডাকে মনন চোখ ফিরিয়ে নিয়ে সেখান থেকে প্রস্থান করে। ঈদের পরদিন উপলক্ষে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার নাম করে শুভ্রর সঙ্গে দেখা করতে এসেছে মায়া। গায়ে জড়ানো বাবার কিনে দেওয়া নীল চুড়িদার, একই রকম দেখতে লাল রঙের একটা চুড়িদার বাবা মোহর জন্য নিয়ে এসেছিল, কিন্তু মোহকে জোর করেও সেটা পরানো সম্ভব হয়নি। ঈদের দিনটা ঘরের পোশাক পরে নিজের রুমে বন্দি থেকেই কাটিয়ে দিয়েছে মেয়েটা। মায়া বুঝতে পারে মোহ নিজের বাহ্যিক রূপটাকে নিয়ে ইদানিং খুব হীনমন্যতায় ভুগে, বিশেষ করে চুল কেটে ফেলার পর থেকে। কিন্তু এই ব্যাপারটা তো ক্ষণস্থায়ী, তাই না? মোহ সুস্থ হয়ে গেলেই তো আবার আগের রূপ ফিরে পাবে। চুল বড় হয়ে যাবে, গায়ের রংটা ফিরে আসবে, মুখের লাবণ্য আবার লক্ষণীয় হবে। কটা মাস কিংবা বছরেরই তো ব্যাপার। কলেজ পড়ুয়া শুভ্রকে দেখা গেল পাঞ্জাবি পরিহিত অবস্থায় রাস্তার ধারে দাঁড়িয়ে মায়ের জন্যই অপেক্ষা করছিল। দূর হতে শুভ্রকে দেখতেই মায়ের রিক্সা থামিয়ে ভাড়া মিটিয়ে নেমে পড়ে। ফুটপাত ধরে এগিয়ে যায় শুভ্রর দিকে। দূর হতেই লক্ষ্য করে শুভ্রর গাল জুড়ে উকি দেওয়া ছোট ছোট দাড়িগুলোকে। মায়ের হাসি পায় খুব। শুভ্রর মাথায় ইদানিং বড় সাজার ভূত চেপেছে খুব। একই বয়সী হওয়া সত্ত্বেও মায়ের মুখের আদলে ম্যাচিউর ভাবটা তাড়াতাড়ি চলে এসেছে, কিন্তু শুভ্রকে সেই তুলনায় মায়ের পাশে বাচ্চা বাচ্চা মনে হয়। এই সামান্যতম পার্থক্য মিটিয়ে নিজেকে মায়ের পাশে মানানসই দেখানোর জন্যই শুভ্রর এত প্রয়াস। মায়াকে খেয়াল করতেই শুভ্র চড়া হাসে, এগিয়ে গিয়ে বলে, ঈদ মুবারক দোস্ত, সুন্দর লাগতেছে তো তোরে, একদম ঈদের চাঁদের মতো। মায়া লাজুক হেসে বলে, আচ্ছা। শুভ্র ভুরু কুচকে বলে, কিন্তু সামথিং ইজ মিসিং। মায়া ভুরু নাচিয়ে জানতে চাইল কি। শুভ্র উত্তর দেয় না। আশেপাশে তাকিয়ে চোখ বুলায় টিএসসি প্রাঙ্গণ জুড়ে। মায়ের হাত ধরে রাস্তা পার করে চলে যায় অপর পাশটায়। 50 টাকা দিয়ে কিনে নেয় একটা বেলি ফুলের গাজরা। নিজ হাতে গাজরাটা পরিয়ে দেয় মায়ের ডান হাতে।
কিছু দূর যেতেই দেখে রাস্তার পাশে একজন বৃদ্ধা কাচের চুড়ি বিক্রি করছে। সেখান থেকে শুভ্র নীল রঙের 1 ডজন কাচের চুড়ি কিনে মায়ের বাম হাতে পরিয়ে দেয়। মায়া ভুরু নাচিয়ে জিজ্ঞেস করে, আঙ্কেলের টাকা ওড়াচ্ছিস তুই? মোটেও না, এইসব টাকা আমি গতকাল সালামি পেয়েছি। টোটাল 3700 সামথিং আছে। আজকের ডেটের বাজেট 1000। চলবে না? মায়া হেসে বলে। চলবে মানে? দৌড়াবে। শুভ্র হেসে পকেট থেকে 2টো খাম বের করে মায়ের হাতে দিয়ে বলে, এখন এটা ব্যাগে রাখ। মায়া জানতে চায়, খামে কি আছে? সালামি। লাল খামটা তোর, গোলাপিটা মোহর। ওকে দিয়ে দিবি। আরে আমি তো গতকাল মজা করে সালামি চাচ্ছিলাম, তুই সিরিয়াসলি নিয়ে নিলি কেন? সালামি লাগবে না, চাকরি বাকরি যখন করবি তখন সালামি নিস। শুভ্র চোখ রাঙিয়ে বলে, আপাতত চুপচাপ সালামি রাখ। চাকরি পাইলে তখন সালামি টালামি দিতে পারবো না, তখন তোর দেনমোহরের টাকা জমাবো। সকাল থেকে বিভিন্ন টেস্ট করিয়ে অতঃপর ডক্টর দেখিয়ে হসপিটালে ভর্তি হতে প্রায় দুপুর হয়ে গিয়েছে মোহর। আপাতত সব টেস্টের রিপোর্ট ঠিক আছে। ডক্টর বলেছে আগামীকাল থেকে মোহর দ্বিতীয় সাইকেল কেমোটা শুরু করা যাবে। অবশ্য মোহর প্রত্যেকটা কেমোর সাইকেলই এমনভাবে প্ল্যান করা হয়েছে 21 দিন পর পর প্রতি সাইকেল দিতে হবে। এই 21 দিনের মাঝে মোহকে সকল নিয়ম মেনে নিজেকে যথাসম্ভব ফিট রাখতে হবে, কারণ কোনো একটা রিপোর্ট উপর নিচ হলেই তার কেমো পিছিয়ে যাবে। এবার মোহ যেই কেবিনটা পেয়েছে সেটা হলো 13 তলায়, কেবিন নং 1307। মোহ কেবিনের বিশাল কাচের জানালাটা গলে বাইরের শহরটা দেখতে ব্যস্ত। তার অবশ্য কেবিনে মন টিকছে না, ইচ্ছে করছে এক ছোটে ছাদে গিয়ে বিকেলের শহরটা দেখতে, কিন্তু এই মুহূর্তে এটা সম্ভব নয়। শিয়ান তার সাথেই রুমে উপস্থিত আছে। মোহর সাথে সাথেই একটা ফোন দিয়ে আটে নিজের বাবাকে উদ্দেশ্য করে বলে, ওহো, কেবিনে তো পানির বোতলই নেই, আমার গলা শুকিয়ে গিয়েছে। শিহান সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, আমি পানির বোতল নিয়ে আসছি গিয়ে। মোহর সাথে সাথে বাদ সাধে, তুমি কেন যাবে? তুমি না কাজ করছিলে? আমাকে টাকা দিয়ে দাও, আমি গিয়ে নিজের ক্যান্টিন থেকে পানির বোতল নিয়ে আসছি, আমি সব চিনি। শিয়ান কপাল কুঁচকে বলে। কোনো প্রয়োজন নেই, আমি যাচ্ছি। মোহ মুখ লুটকে বলে, আগামীকাল সকাল থেকে কেমো শুরু হবে, তখন তো সারাদিন শুয়ে বসেই কাটাতে হবে আমার। কেমোর আগের দিন এইটুকু স্বাধীনতা কি আমি পেতে পারি না? আমি জানি আমার এখনো 18 হয়নি, কিন্তু নিজে গিয়ে একটু পানির বোতল কিনে আনবো, এইটুকু স্বাধীনতা পেতেও কি আমার আরো 1 বছর অপেক্ষা করতে হবে? শিহান নীরবে মেয়ের মুখটা দেখে, চুপচাপ পকেট থেকে মানিব্যাগটা বের করে মেয়ের দিকে এগিয়ে দিয়ে বলে, তাড়াতাড়ি আসবে আর সাবধানে যাবে, মাস্ক পরে নাও। মোহর লটকে যাওয়া মুখে হাসি ফুটে ওঠে। সে প্রফুল্ল মনে দ্রুত মাস্ক পরে ফোন আর ওয়ালেট হাতে নিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। সঙ্গে সঙ্গে শিহান মৃদু হাসে। মোহর মুখ লটকে কথা বলার ধরন দেখে তার খুব হাসি পাচ্ছিল এতক্ষণ। খুব কষ্টে সেই হাসি চেপে রেখেছিল। হাসতে হাসতে ল্যাপটপ নিয়ে বসতে শিহানের আচমকা মনে হয় তার মেয়ের নিজের বাবার কাছে চাহিদার গণ্ডি খুবই সামান্য। একা একা পানির বোতল কিনতে যাওয়ার স্বাধীনতা বাদে আর কি চাহিদা আছে মোহর নিজের বাবার কাছে? দুপুরে ইমার্জেন্সি একটা কেস সামলানোর চক্করে লাঞ্চ করার সুযোগ হয়ে ওঠেনি মননের। কেবিনে ফিরতেই পেন্ডিং পেশেন্টদের দেখে সবেমাত্র ফ্রি হয়ে ক্যান্টিনে এসেছে সে। ক্ষুধায় বুক জ্বলছে একদম। মনন খাবার নিয়ে টেবিলে গিয়ে বসতেই তার ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোন বের করতেই স্ক্রিনে ভাসমান নাম দেখে অবাক হলো। রিসিভ করে ফোন কানে চেপে ধরতে অপর পাশ হতে চঞ্চল স্বর শোনা গেল, এই ডক্টর হসপিটালে আছেন? মনন অবাক হলে বাধ্যর মতো উত্তর দিল, আছি। ব্যস্ত আপনি? পেশেন্ট দেখছেন, হাতে সময় হবে? ব্যস্ত না, পেশেন্ট দেখা শেষ হলো সবে, আপাতত হাতে 40 মিনিট ফ্রি টাইম আছে। মোহ এক অদৃশ্য অধিকার বোধ নিয়ে বলে ওঠে, আচ্ছা তাহলে ছাদে চলে আসুন এক্ষুনি। আর শোনেন, আসার সময় একটা পানির বোতল নিয়ে আসবেন ক্যান্টিন থেকে, তাড়াতাড়ি আসবেন, অপেক্ষা করছি। কলটা কেটে যায়। মনন কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকে, তো কিছুক্ষণ টেবিলে থাকা খাবারের দিকে। এটা ঠিক যে তার খিদে পেয়েছে খুব, আবার এটাও ধ্রুব সত্য যে সে চাইলেই ওই মেয়েটাকে উপেক্ষা করতে পারছে না। মনন আশ্চর্য হয়, নিজের মনের প্রতি চরম আশ্চর্য সে। তার মন এই মুহূর্তে তাকে বলছে, মোহ অপেক্ষা করছে মনন, তোর শিগগিরই যাওয়া উচিত। ওই মেয়েটাকে অপেক্ষা করিয়ে এই মুহূর্তে খাওয়া দাওয়া করাটা চরম অনুচিত কাজ হবে। একবেলা না খেলে তুই মরে টরে যাবি না। মনের জোরের সামনে মননের মর্জি খাটে না। সে নীরবে টেবিল ছেড়ে উঠে গিয়ে একটা পানির বোতল কিনে নেয়, অতঃপর পা বাড়ায় ছাদে যাওয়ার উদ্দেশ্যে।
এই কাজটা মনন কেন করছে তার জানা নেই। তার কেবল মনে হচ্ছে প্রতিদিন অন্তত 4 ঘন্টা সময় ধরে ঘুমানো যেমন তার জন্য জরুরি, একইভাবে মোহর এরকম হুটহাট প্রয়োজন কিংবা অপ্রয়োজনীয় ডাকে সাড়া দেওয়াটাও খুব জরুরি। জাদুর শহরের বিকালবেলাটা সাজে ভিন্ন রূপে। পরিষ্কার নীল আকাশের বুকে উড়ে বেড়াচ্ছে পেঁজা পেঁজা মেঘ। রাস্তায় সারি সারি গাড়ি আটকে আছে জ্যামে। ঢাকা শহরের খুব পরিচিত একটা দৃশ্য এটা। ছাদের রেলিং ঘিসে দাঁড়িয়ে নিজের ফোনে সেসব দৃশ্যই ভিডিও করছিল মোহ। ঘুরে ঘুরে চারদিকটা রেকর্ড করতে করতে আচমকা দরজা দিকে ফোনটা ফেরতেই সে থেমে যায়। ক্যামেরা থেকে চোখ তুলে তাকায় সরাসরি সামনে, মননের পানে। মোহ ফোনটা অফ করে রেখে হেসে বলে, এত তাড়াতাড়ি এসে পড়েছেন, আমি ভেবেছিলাম অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। মনন এগিয়ে এসে মোহর হাতে বোতলটা ধরিয়ে দিয়ে চোখ ফিরিয়ে নেয়। অতি উঁচু দালানের ছাদে দাঁড়িয়ে শহরটা দেখতে দেখতে শুধায়, আজকে কি ওপিডি ছিল আপনার? মোহ বোতল থেকে ঢকঢক করে কিছুটা পানি পান করে নিয়ে জবাব দেয়, রুটিন চেকআপ, টেস্ট আর ওপিডি এসব ছিল। ডক্টর দেখিয়ে সোজা অ্যাডমিট হয়ে গেলাম। আগামীকাল থেকে আবার কেমো শুরু হবে। 13 তলায় কেবিন পেয়েছি। আগামী 5 দিন হসপিটালে আমার দেখা পাবেন আপনি। মন মস্তিষ্কের টানাপোড়েনে ডুব দেওয়া মনন প্রত্যুত্তর করে না। জানতে চায় না মোহ কেন প্রয়োজন অপ্রয়োজনে তার সঙ্গে প্রায় দেখা করতে চায়। মননকে ভাবনায় বিভোর দেখে মোহ প্রশ্ন করে বসে, কি হয়েছে? কার কথা ভাবছেন? এই আপনার গার্লফ্রেন্ড আছে? আচ্ছা ওয়েট, আপনার বলতে হবে না, আমি গেস করছি। মোহর কথা মাঝপথে থামিয়ে দিয়ে মনন সরাসরি তার দিকে তাকিয়ে বলে ওঠে, আমার ব্যক্তিগত ব্যাপার আপনার ম্যাটার অফ কনসার্ন হওয়ার কথা নয় মোহ। মোহ আচমকা থেমে যায়। দেখে মননের শক্ত মুখটা। ব্যাপারটাকে খুব একটা গুরুগম্ভীর কিছু না ভেবে ফের হেসে বলে, এই আপনি কি রেগে আছেন? গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে? মনন এবার আরো দৃঢ় গলায় চোখ মুখ শক্ত করে বলে, দ্যাট ইজ নট ইউর বিজনেস মোহ। আপনি প্লিজ বারবার আমার ব্যক্তিগত লাইফ নিয়ে কথা বলাটা বন্ধ করুন। ব্যাপারটা আমাকে খুবই অস্বস্তিতে ফেলে দিচ্ছে। আপনার সঙ্গে আমার সেরকম কোনো সম্পর্ক নেই যেটা বেসিসে আপনি আমাকে যখন তখন কল দিয়ে দেখা করতে চাইতে পারেন। ইউ শুড অ্যাকনলেজ দ্য বাউন্ডারিজ। মোহকে নীরব দেখালো। ফেলফেল করে কিছুক্ষণ তাকিয়ে থাকে মননের দিকে। পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে ধীর গলায় বলে, সরি। এতটুকু বলেই মোহ দ্রুত প্রস্থানের উদ্দেশ্যে পা বাড়িয়ে থেমে যায়। শিহানের ওয়ালেট থেকে না দেখেই একটা নোট বের করে তা মননের অ্যাপ্রনের বুক পকেটে গুজে দিয়ে বলে, পানির বোতল নিয়ে আসার জন্য থ্যাংক ইউ। মোহ প্রস্থান করতে মননের মুখভঙ্গি ধীরে ধীরে নমনীয় হয়ে আসে। দুহাত দ্বারা রেলিংয়ে ভর দিয়ে বেশ অনেকক্ষণ চোখ বুজে দাঁড়িয়ে থাকে সে। নিজের প্রতি বিরক্ত সে। এইমাত্র সে মোহর সঙ্গে রুড বিহেভ করেছে। ব্যাপারটা উপলব্ধি করতে সে নিজের প্রতি আরও বিরক্ত হয়। ওই মেয়ের কি দোষ? দোষ হচ্ছে সব মননের। ছাদে আসার পর সে ইচ্ছে করেই মোহর দিকে তেমন একটা তাকায়নি। নিজের দৃষ্টিকে অন্য সকল বিষয়বস্তুর উপর স্থির করতে চাইছিল সে, কিন্তু লাভ হয়নি। আড়ালে আবডালে দৃষ্টি ঘুরে ফিরে ওই চঞ্চল মুখপানে গিয়েই ঠেকছিল তার। দেখছিল কেমোর প্রভাবে মূর্ছে যাওয়া মুখশ্রীতে লেপ্টে থাকা হাস্যোজ্জ্বল ভাবটা। দেখছিল ঘন চোখের পাপড়িগুলো কেমন হালকা হয়ে এসেছে। দেখছিল চঞ্চলতাকে ছাপিয়ে চেহারায় লুকিয়ে থাকা নিষ্পাপ ভাবটা। এত কিছু লক্ষ্য করার সময় আচমকাই মননের মনে হচ্ছিল সে চুরি করে একটা মানুষকে দেখছে। ব্যাপারটা খুবই অস্বস্তি এবং লজ্জাজনক। মোহ আর এক মুহূর্ত তার সামনে থাকলে হয়তো তার এই চুরি করে দেখাটা ধরা পড়ে যাবে। হয়তো হুট করে মোহ চোখ রাঙিয়ে বলে বসবে, এই মরণ, আপনি হ্যাবলা কান্তর মতো 4 চোখ নিয়ে আমার চোখের দিকে তাকিয়ে আছেন কেন? আপনাকে একদম ছেঁচড়া মনে হচ্ছে। মনন তখন কি জবাব দিত? কেন দেখছে সে? উত্তর তো মননেরও জানা নেই। সারাদিনের কাজের চাপ, ক্ষুধা এবং মস্তিষ্কের টানাপোড়েনে মনন হঠাৎই অসহায় বোধ করে। ঘুমালে বোধহয় কিছুটা আরাম পাবে সে, কিন্তু সেই সুযোগ মেলে না আর। এর পূর্বেই তার ফোন বেজে ওঠে। সিনিয়রের জরুরি ডাক পড়ে। সিনিয়রের ডাক এড়ানো সম্ভব নয় মননের পক্ষে, তাই অগত্যা তার ঘুমানোর ইচ্ছেকে বালিচাপা দিতে হয়। ল্যাপটপের স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে একটু পরপরই মেয়েকে আর চোখে পরখ করছে শিহান। ক্যান্টিন থেকে ফেরার পর থেকে কেমন অন্যরকম লাগছে মোহকে। এক জায়গায় 5 মিনিটও স্থির থাকতে না চাওয়া মেয়ে কিনা মাথা পর্যন্ত চাদর টেনে গত 2 ঘন্টা ধরে শুয়ে আছে। কিছু কি হয়েছে নাকি শরীর খারাপ লাগছে মোহর? শিহান বুঝতে পারে না। মেয়ের নীরবতার পেছনে কারণটা শরীর খারাপ লাগা কিনা তা নিশ্চিত হতে হলে তাকে মোহর সঙ্গে কথা বলতে হবে। কিন্তু শিহান চাইলেও সহজ হতে পারছে না তেমন একটা। কোথাও একটা জড়তা রয়ে গিয়েছে। বেশ কিছুক্ষণ দ্বিধায় কাটিয়ে শিয়ান ল্যাপটপ ছেড়ে উঠে দাঁড়ায়। এগিয়ে গিয়ে মোহর বেডের পাশে থামে। ছোট করে ডাকে, মোহ।
উত্তর না পেয়ে শিহান ধরে নেয় হয়তো মোহ ঘুমাচ্ছে, তাই মুখের উপর থেকে চাদরটা সরিয়ে দিতে নেয়, কিন্তু চাদর সরাতে নিলেই মোহ চাদর খামছে ধরে রাখে শক্ত করে, অর্থাৎ সে সরাতে দিবে না। শিহান অবাক হয়, জিজ্ঞেস করে, কি হয়েছে? কিছু না, আমি একা থাকবো, একা থাকতে দাও একটু। শিহান টের পায় মেয়ের ভাঙা গলা, কণ্ঠ শুনে মনে হচ্ছে কান্না করছে। শিহান কিছুটা চিন্তিত হয়ে পড়ে, কান্না কেন করছে, বেশি খারাপ লাগছে নাকি, আবারও কি পা ব্যথা হচ্ছে? শিহান আবারও মুখ থেকে চাদর সরানোর চেষ্টা করে বলে ওঠে, শরীর খারাপ লাগছে তোমার? ব্যথা হচ্ছে? ডক্টর ডাকবো? মোহ আরো শক্ত করে চাদর ধরে রেখে চেঁচিয়ে ওঠে, আমি একা থাকবো, একা মানে একা, বিরক্ত করব না কেউ আমাকে, চলে যাও, আর তুমি না গেলে আমি চলে যাব। রাগে ফেটে পড়ে মোহ। শিহান স্থির ভঙ্গিতে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, অতঃপর নীরবে কেবিন থেকে বেরিয়ে আসে। ফোন বের করে মায়াকে একটা কল দিয়ে হসপিটালে আসতে বলে, হয়তো মায়া মোহকে বুঝবে, সামলাতে পারবে। শিহান হুট করেই হতাশ হয় নিজের প্রতি, কি জঘন্য পিতা সে। বিজনেসের আগাগোড়া বুঝতে পারলেও নিজের মেয়ের সমস্যাটা কোথায় সেটাই সে বুঝতে পারছে না। বিধি থাকলে হয়তো সবটা সহজ হতো তার জন্য। সদ্য ঘুরে ফিরেছে মনন, আজকের দিনটা যেন খুব দীর্ঘ ছিল, শেষর নামই নিচ্ছিল না। বাসায় ফেরার পথও জ্যামে বসে থাকতে হয়েছে প্রায় ঘন্টা খানেক। মনে হচ্ছে এক্ষুনি মাথা ব্যথায় ফেটে যাবে। চশমার আড়ালে চোখ দুটো লাল হয়ে গিয়েছে নির্ঘুম থাকায়। আলী আকবর সাহেব সন্ধ্যাবেলায় হসপিটাল থেকে ফিরেছে, আরিফ কায়সারও কর্মস্থল থেকে ফিরেছে বেশ অনেকক্ষণ আগে। দুজনে মিলে অসময়ে চা পান করতে ব্যস্ত ছিল। মননকে প্রবেশ করতে দেখে আরিফ সাহেব ডাকেন, মনন, ফ্রেশ হয়ে এসে চা খাবে, বসাবো আমি? না আব্বু। বলে মনন চলে যেতে নেয়। আলী আকবর সাহেব সেই মুহূর্তে চায়ের কাপে চুমুক দিয়েই বলে ওঠে, তোমার টেবিলের উপর একটা ফাইল রাখা আছে, সেই ফাইলে 5টা মেয়ের ছবি এবং সিভি আছে, সময় করে দেখে নিও, যেটা পছন্দ হবে জানিয়ে দিও, তাহলে কথা আগাবো আমি। মননের সারাদিনে জমে থাকা ক্লান্তি, চাপ, মাথা ব্যথা, রাগ হয়ে প্রকাশ পায়। সে চেঁচিয়ে ওঠে, সমস্যা কি তোমাদের সবার? সবাই মিলে আমার ব্যক্তিগত জীবন নিয়ে এত মাথা ঘামাচ্ছ কেন? কোথাও গিয়ে একটু শান্তি পাবো না আমি? 24 ঘন্টা কানের কাছে বিয়ে বিয়ে শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি। ফর গড সেক, তোমরা থামো, আমাকে আমার মতো থাকতে দাও। নিজের একাকিত্ব আর এক্সপেকটেশনের বোঝা আমার উপর চাপানো বন্ধ করো। তোমাদের এই পারফেক্ট ফ্যামিলি অ্যালবাম কমপ্লিট করা বাদেও আমার লাইফে অনেক কাজ আছে। আবার অসহ্যকর লাগছে রোজ রোজ তোমাদের এই একই আলাপ। রাগে ফেটে পড়ে এতদূর বলতে মনন থেমে যায়। হনহনিয়ে নিজের রুমে চলে আসে সে। কাঁধ থেকে ব্যাগটা ফেলে এসি ছেড়ে দেয়। পুরো দুনিয়াটা তার অসহ্য লাগছে। কি হচ্ছে তার? সবাই তাকে বুঝতে অক্ষম নাকি সে নিজেই নিজেকে বুঝে উঠতে পারছে না? মননের কিচ্ছু জানা নেই। টেবিলের উপর চোখ পড়তে সে দেখে ফাইলটা। মনের আক্রোশ মেটাতে সেই ফাইলটা হাতে নিয়ে কাঁচি দিয়ে কুটি কুটি করে কাটতে শুরু করে সে। একবার খুলে দেখারও প্রয়োজন বোধ করে না। এই ফাইলটার কোনো গুরুত্ব নেই তার কাছে। না ফাইলের ভেতরে থাকা ওই মেয়েগুলোর ছবি কিংবা সিবি, এসবই অত্যন্ত অপ্রয়োজনীয় জিনিস মননের কাছে। কাটতে কাটতে ফাইলটার 1000টা টুকরো করতে যেন মনন কিছুটা শান্ত হলো। পকেট থেকে ফোন, ওয়ালেট সব বের করে রাখার সময় একটা 500 টাকার নোটও বেরিয়ে আসে। মনন সেই নোটটা হাতে নিয়ে চেয়ারে বসে পড়ে। বিকালে মোহর তার পকেটে গুজে দিয়ে যাওয়া নোট এটা। মনন বেশ কিছুক্ষণ নোটটার দিকে তাকিয়ে থেকে আচমকায় মৃদু হাসে। ওই মেয়ের আইকিউ লেভেল খুব বাজে। একটা 20 টাকার পানির বোতলের বদলে 500 টাকার নোট ধরিয়ে দিয়ে চলে গেল। এই মেয়ে কখনো বাজার করতে গেলে তো 1 কেজি আলু 1000 টাকায় কিনে নিয়ে আসবে। ভাবতে ভাবতে মনন আরও এক দফা হাসে। ফের আচমকায় তার হাসি মিলিয়ে যায়। বুক চিরে বেরিয়ে আসে একটা দীর্ঘশ্বাস। 500 টাকার নোটটা ড্রয়ারে রেখে দেয় সে, রুমালে মোড়ানো মোহর চুলগুলোর সাথেই। অতঃপর মনে করে এইমাত্র দাদু এবং আব্বুর সাথে তার করে আসা দুর্ব্যবহারের দৃশ্যটা। মননের হুট করে নিজেকে অসহায় মনে হয়। একই দিনে সে 3টা মানুষকে হার্ট করে ফেললো। আব্বু আর দাদুকে তাও না হয় সে সরি বলে ব্যাপারটা মিটমাট করে নেবে, কিন্তু মনন আর ভাবতে পারে না। এই মানসিক টানাপোড়েনের কষ্টের ভার বইতে না পেরে একটা ঘুমের ওষুধ খেয়ে বিছানায় গিয়ে গায়ে লিয়ে দেয়। বিরতি চাই তার একটু। ঘুম ছাড়া বিরতি পাওয়ার আর কোনো উপায় নেই। তাই দুনিয়া থেকে সাময়িক বিরতি নিতে সে বেছে নেয় ঘুমকেই। সময় সকাল 6টা বেজে 47 মিনিট। লিভিং রুমে সিঙ্গেল সোফাটায় বসে খবরের কাগজ পড়ছিলেন আলী আকবর সাহেব। এটা ওনার নিত্যদিনের রুটিন। ঘুম থেকে উঠে নামাজ আদায় করে ঘরমায় পায়চারি করতে থাকেন। খবরের কাগজ এলে তাতে কিছুক্ষণ চোখ বুলিয়ে নিয়ে রুমে গিয়ে হসপিটালে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়।
অতঃপর বেরিয়ে যাওয়ার আগে সোজা নাস্তা করে রওনা হন তিনি। তবে আজ ভাবছেন হসপিটালে যাবেন না, বরং নাস্তা করে সোজা রুমে গিয়ে আরেক দফা ঘুমাবেন তিনি। হঠাৎ টের পান কেউ একজন লিভিং রুমে এসে উপস্থিত হয়েছে। আলী আকবর সাহেব টের পেয়েও চোখ তুলে দেখার প্রয়োজন বোধ করেন না, বরং খবরের কাগজের প্রতি মনোযোগ স্থির রাখেন। ওনার মনোযোগ ভাঙ্গেন যখন কেউ একজন ওনার সামনে এসে হাঁটু গেড়ে বসে নরম গলায় ডাকে, দাদু। এই পর্যায়ে আলী আকবর কায়সার না চাইতেও খবরের কাগজ থেকে চোখ তুলে নাতির মুখপানে তাকায় সরাসরি। অবাক হন তিনি। গতরাতের হসপিটাল ফেরত শার্ট প্যান্ট গায়ে এখনও মননের। চশমা পরে না থাকায় সরাসরি দেখা যাচ্ছে অতিরিক্ত লাল চোখ দুটো, চুলগুলো এলোমেলো। গতরাতে রুমে যাওয়ার পর মননার রুম থেকে বের হয়নি। আলী আকবর সাহেব কিংবা আরিফ সাহেবও আর তাকে ডাকেনি। মননের প্রাইভেট লাইফ কিনা এই মুহূর্তে নাতির এই অবস্থা দেখে আলী আকবর সাহেব উৎকণ্ঠা বোধ করেন, তবে তা প্রকাশ করে না, নীরব রয়। মনন নিজ থেকে নীরবতা ভেঙে বলে, আই এম সরি দাদু, গত রাতে আমার ওভাবে কথা বলাটা ঠিক হয়নি। আই ওয়াজ নট ইন মাই মাইন্ড। তা তো বোঝাই যাচ্ছিল। অ্যাগেইন সরি দাদু, কিন্তু এই বিয়ের টপিকটা বারবার আমার সামনে তুলো না। আই এম নট রেডি ফর এনি কমিটমেন্ট। অভিভাবক হিসাবে আমি এবং তোমার বাবা সর্বোচ্চ তোমাকে বিয়ের কথা বলতে পারি, পাত্রীর ছবিও দেখাতে পারি, কিন্তু কখনো জোর করে বিয়ে দিয়ে দেব না, এতটুকু নিশ্চিত থাকতে পারো। কিন্তু আমাদের বলা কওয়া নিয়েও যদি তোমার আপত্তি থাকে তাহলে সেটাও বাদ দিয়ে দেব না হয়। আফটার অল তুমি বড় হয়েছো, তোমার নিজের ব্যক্তিগত জীবন আছে। তোমাদের কিছু বলতে নিষেধ করিনি আমি। অবশ্যই তোমরা আমার ব্যাপারে কথা বলার অধিকার রাখো, কিন্তু দাদু সব কিছুর একটা সঠিক সময় থাকে। সঠিক সময় আসুক, তখন না হয় এই টপিক নিয়ে কথা হবে আমাদের। আলী আকবর কায়সার না চাইতেও হঠাৎ গলে যান বরফের মতো। এই একটা সমস্যা তার, বেশিক্ষণ ডাক পুষে বসে থাকতে পারেন না তিনি। নবিতার মতো দেখতে এই একমাত্র আদুরে নাতির বেলায় তো আরও না। তিনি কিছুটা মুখ ভার করে বলে, এভাবে সরি চলবে না। আমার ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ছে না, আমাকে ইনস্টাগ্রামে ট্যাগ মেরে একটা পোস্ট বা স্টোরি দাও তো। মনন কিছুক্ষণ ফ্যাল করে দাদুর মুখের দিকে তাকিয়ে থেকে হঠাৎই শব্দ করে হেসে ওঠে। হাসতে হাসতে জবাব দেয়,